পাট্টিওয়ালা নামটা কারা প্রকাশ করতেছে? পাট্টিওয়ালাটা কি কি কবুতর? পাট্টিওয়ালা কবুতর যদি বাংলাদেশে ব্যান্ড না হয় তাহলে এ থেকে কবুতর করে কবুতর রেজাল্ট করলে তো অসুবিধা আমি কিছু দেখছি না। এটা আমার ওপিনিয়ন। হ্যাঁ, যদি মাদ্রাজি কবুতরের মতো যদি পাট্টিওয়ালা বাংলাদেশ থেকে এখন থেকে আরো দীর্ঘ 10-15 বছর আগে থেকে ব্যান্ড থাকতো, আমাদের পাট্টিওয়ালা কবুতরগুলো চোখ কালো হয়, সাদা হয়, হলুদ হয়, এটা আইডেন্টিফাই করে বা এই কবুতরগুলোর রেজাল্ট যারা বের করতেছে, আমি তো তাদের বাহবা দিব। একদিক থেকে কেমন বাহবা দিব, তোমার মনে আছে কিনা রমজান, তুমি তো অনেক দিন ধরে তোমার সাথে আমার একটা সময় যখন আমরা হাই ফ্লার নিয়ে বাংলাদেশে মানে প্রত্যাবর্তন করি বা এই কবুতরগুলো যখন হাইলাইট করি, তখন একসময় মানুষ রাজাকার বলতো, একসময় মানুষ নানাবিধ কথা বলতো, বা আমি রাজাকারদের এজেন্ট এরকম কথা শুনতে হতো। একটা সময় তুমি দেখো কি কবুতর উড়াই, যে উড়াই ভ্যানিশে চলে যায়, আবার সন্ধ্যার সময় দেখা যায় কি কবুতর পালে, এটা কোনো কবুতর? এটা নিয়ে মানুষ হাসাহাসি করলে গেলে কবুতর আমরা পালবো না। যখন এই লোকগুলাই বাইরের কবুতর মানে ভ্যানিশের কবুতরকে যখন ডাউনে নিয়ে সারাদিন একটা পর্যবেক্ষকের সামনে উঠছে এবং সেই কবুতরটা বড় রেজাল্ট আসছে, এটা আমি মনে করি এটা অনেক ভালো। এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি খুলনার গ্যারিসনে। আমাদের অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশের কবুতর জগতের আইডল, আমার খুবই কাছের বড় ভাই সবুর ভাই, ইউটিউবার। আর সবুর ভাই চ্যানেলের নাম হচ্ছে হাই ফ্লার পিজন ইনফরমেশন, যেটা অনেক আগের থেকেই আমি সবুর ভাইকে চিনি, কিন্তু সে 5-6 বছর ধরে মনে হয় সম্ভবত ইউটিউব নিয়ে কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে ভাই। এবং বাংলাদেশের সব জায়গায় মনে হয় ভাইয়ের যাওয়া হয়ে গেছে। বাংলাদেশের কোনো বিভাগ মনে হয় বা জেলা আমার মনে হয় যে বড় কবুতর বাস তার চ্যানেলে ভিডিও নেই এরকম হয়নি। আমরা অনেক সময় ভাইয়ের থেকে অনেক ইনফরমেশন ভাইয়ের কাছে প্রশ্ন করেছি যে ভাই এটা জিজ্ঞাসা করবেন, এটা করেন, ওটা করেন। তো আজকে সেই মানুষটার বাসায় চলে আসলাম। আর সবুর ভাইয়ের কাছে আমরা যাবো, তার আগে আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমান, কি অবস্থা, কেমন আছো ভাই? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই অনেক ছোটবেলা থেকে কবুতর বলেন? জি। এখন ইদানিং চাকরির ক্ষেত্রে ঢাকায় থাকেন, এখন আবার আসছেন, আঙ্কেল অসুস্থ হয়ে গেল, হাসপাতালে ভর্তি আছে। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমাদের মাঝে। তো সৌর ভাই, এই যে দীর্ঘ কবুতর পালার লাইভে, এখন তো কবুতর উড়াতে পারতেছেন না, এখন কি কি কবুতর নিয়ে কাজ করতেছেন? আর কবুতর মূলত ছোটবেলা থেকে কবে থেকে কিভাবে শুরু করলেন, সেই গল্পটা আমাদের দর্শকদের একটু জানাবেন। আসলে কবুতর পালাটা শুরুটা খুবই মানে মিরাক্কেল। আমি আমার দাদা বাড়িতে যাই, দাদা তখন মানে তোমার লোকাল যে আমাদের দেশি কবুতরগুলো আছে, পায়রা বলে, পায়রা পালে, আমি তার কাছ থেকে 2টা বাচ্চা নিয়ে আসি। গোলা পায়রা যেটা, আচ্ছা। বাচ্চা দুটাকে আমি তখন তো কবুতরকে কি ফিড দিতে হয় জানতাম না, চাল খেয়ে কবুতর দুটাকে বড় করি। আমার এই বাসারই একটা জায়গায় ঘর করি, মানে সেখানে একদিন রাতে কবুতর দুটা একসময় বনবিড়ালে নিয়ে যাই। আমি খুব কষ্ট পাই যে আসলে কান্না করছে ছোটবেলা থেকে। আমি প্রপারলি কবুতর আমি 2002-3 দিক থেকে, এই টাইমটায় আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে কলেজেও উঠি নাই, স্কুল লেভেলে, তখন থেকে কবুতরের সাথে জড়িত। বলা যায় যে 8-9 থেকে। তখনকার সময় আমি কবুতর সংগ্রহ করতাম। আমাদের খালিশপুর হাটটা ছিল তখন, আমাদের এই পাশে তোমার লিবার্টি হলের পিছনে ছিল, ওখান থেকে সংগ্রহ করতাম। আমাদের খুলনা রানাবের কাছ থেকে সংগ্রহ করতাম। পরবর্তীতে আমি 2003-এর ব্যাচ, আমি এটা কমপ্লিট করে কিছুদিন কবুতরের সাথে জড়িত থাকি না। পরবর্তীতে 2012 সালে এই কবুতরের সাথে আবার সম্পৃক্ত হই। মানে এর ভিতরে প্রায় অনেকটা বছর গ্যাপ যায়, কবুতরের সাথে জড়িত ছিলাম না, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। পরবর্তীতে 2012 সালে আমাদের লোকাল কিছু কমিটি বা লোকজনের সাথে আমার কবুতর নিয়ে ইন্টারেস্ট আবার শুরু হয়। সেই থেকে আবার পুরোপার 2012 থেকে আজ 2024 শেষ, পুরোপার কবুতরের সাথে জড়িত আছে এবং আমার বাড়িতে এই টাইমটা কবুতর স্পেন্ড করতেছে। পরবর্তীতে একটা কমিটি তৈরি করেছেন, গ্যারিসন হাই ফ্লার পিজন ক্লাব, এটা আমি নিজে এটা প্রতিষ্ঠাতা। আমি দীর্ঘদিন এই কমিটির সাথে জড়িত ছিলাম। রমজান, তুমি দেখেছো, হয়তো সফলতার মুখ কতটুকু দেখেছি জানি না, হয়তো অনুষ্ঠানগুলো একটু ঢিলামি করছে আমার ঢাকায় থাকার কারণে। এছাড়া মোটামুটি সব ঠিকঠাক ছিল। আর বর্তমানে আমি পাকিস্তানি হাই ফ্লার কবুতর নিয়ে কাজ করি, বা এই কবুতরটাকে বাংলাদেশে একটা টাইমে 2014-15 বা 16-17 দিকে আমি এটাকে ডেভেলপমেন্টের চেষ্টা করেছি।
যাক আলহামদুলিল্লাহ, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে হ্যাঁ। আমরা আমাদের অনেক ছোট ভাইরাও এই কবুতরগুলো চেনার চেষ্টা করেছে হয়তো আমার ইউটিউব চ্যানেল চলাকালীন। মোটামুটি সেই থেকে দেশের প্রতিটা বিভাগে ঘুরেছি, সবগুলো জেলাতে যেতে পারি না, কিন্তু যেগুলো আমার পসিবল ছিল আমি ঘুরেছি এই কবুতরের জন্য ভাইয়া। আর আমার লবটা এখন ম্যাক্সিমাম ধরতে গেলে 10-12 জন অল ফেমাস উস্তাদদের ব্লাড লাইনে আমি কাজ করছি। তা আমার অধিকাংশ কবুতরই আমার ট্যাডি ব্লাড লাইনে কবুতর, আর সেখানে আছে আমার গোল্ডেন। আমি বেসিক্যালি রমজান টেডি গোল্ডেনের পরে আমি বিশ্বাস রাখি, এবং পায়রা সেক্টরের আমার মনে হয় যে টেডি এবং গোল্ডেন এটা বেস্ট কবুতর, ওয়ার্ল্ডের বেস্ট কবুতর, এরপরে কোনো কবুতর হতে পারে না, এটা আমার ওপিনিয়ন। ভাই কোন কোন উস্তাদের কবুতর আছে আপনার কাছে, আমরা একটু। আমি প্রথমে মরহুম উস্তাদ মিয়া নাজির সাহেবের সালার ট্যাডি কবুতর আছে, উস্তাদ সাকিব আট্টি সাহেবের কবুতর আছে, উস্তাদ নাইম শফির কবুতর আছে, উস্তাদ শহীদ রেজার কবুতর আছে, উস্তাদ বাবা সিকান্দার ব্লাড লাইনের কবুতর আছে, উস্তাদ মাসুদ ভাইদের ব্লাড লাইনের কবুতর আছে, উস্তাদ লায়ক ভাইদের ব্লাড লাইনের কবুতর আছে। তারপরে তোমার এরকম অনেকগুলো উস্তাদের, এর মধ্যে বলতেই ভুলে যাই, আসলে বলতে হয় উস্তাদ আলী অলকের অনেকগুলা, যেমন গোল্ডেন টেরিটা আমার কাছে আছে। মোটামুটি এরকম অনেকের, আসলে অনেকের নামও মনে আসছে না, অনেকের ব্লাড লাইনে কবুতর নিয়ে কাজ করতেছে, কিন্তু কবুতরগুলোর বেজ এক টেডি অ্যান্ড গোল্ডেন। এই ধরনের এই উস্তাদের যে ধরনের নিয়ে কাজ করে সেই কবুতর নিয়ে কাজ করতেছি। যেমন রিসেন্টলি একটা কবুতর ঢোকালাম আমাদের রকিবুলের উস্তাদ গগি খানের দেলোয়ার খান পার্টির হিরালাল কবুতর। হিরালাল কবুতর আমার আগেও ছিল, কিন্তু উস্তাদ দেলোয়ার খানের হিরালালটা আমার কাছে ছিল না। আমি রিসেন্টলি একটা কালেক্ট করেছি, আলহামদুলিল্লাহ কাজ করতেছি এই নিয়ে। আর রমজান বেসিক্যালি আমি একজন ব্রিডার, যেহেতু আমি কবুতরবাজি করতে পারছি না, এটা আমার শখ। এই ব্রিডিং প্রসেসে এসে আমি বিভিন্ন উস্তাদের কবুতর আমার কালেক্ট করতে হয়েছে বিভিন্ন সময়, কারণ কবুতর পালকদের প্রতিনিয়ত কোনো না কোনো ডিমান্ড আসে। যেমন ভাই আমার উস্তাদ মিয়া নাজিরের কবুতর লাগবে, আমি একজন ব্রিডার, আমি তো এত কবুতর রাখতে পারবো না, আমি এগুলো সেল করি, তখন আমাকে এই কবুতরগুলো অ্যারেঞ্জ করতে হয়। আমার লাগবে উস্তাদ সাকিব আট্টির কবুতর, এগুলো অ্যারেঞ্জ করতে, কিন্তু এইগুলো অথেন্টিক কবুতরগুলো আমি রমজান চেষ্টা করেছি কালেক্ট করার, কোনো ভায়া হয়ে না, অথেন্টিকটা যেটা আমি জেনেছি যে এটা। এর মাঝে আমি আমার শিয়ালকুটি, যেটা আমার 35 ব্লাড লাইনটা, এটা নিয়ে কাজ করি। এটা আমার অনলি 2-3 পেয়ার কবুতর আছে, এটা আমার একেবারে সব থেকে পালা। আমার নীলদম্বা কবুতরগুলো অনেক সুন্দর সুন্দর নীলদম্বা কবুতর উস্তাদ নাইম সাহেবের ব্লাড লাইনের কবুতরগুলো আছে, এরকম অনেক সুন্দর সুন্দর গোল্ডেন আছে। বেসিক্যালি ট্যাডি কবুতরটা আমার লফটে যদি 30 পেয়ার ভিডার কবুতর থাকে, তা 20 পেয়ারে আমার ট্যাডি কবুতর। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যত বড় বড় উস্তাদ বা ফেমাস যত কবুতরবাজ আছে তাদের বাসায় গিয়ে একটা জিনিসই বুঝতে পেরেছেন যে টেডি এবং গোল্ডেন নিয়ে কাজ করতে হবে। ভাইয়া এইটা মানে অত্যন্ত সত্য কথা যে টেডি গোল্ডেন এই দুটার কম্বাইনে বা এই দুইটার কোয়াসে অনেক বড় বড় কবুতর পৃথিবীতে আবির্ভাব, বড় বলতে কি রেজাল্টে বড় কবুতর পৃথিবীতে হয়েছে, বিভিন্ন উস্তাদরা উড়িয়েছে তাদের আকাশে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশেও আমি দেখলাম 11 ঘন্টা প্লাস রেজাল্ট আমাদের সোহেলও টেডি গোল্ডেনে পেয়েছে। এরকম অনেকে হয়তো পাচ্ছে, কিন্তু হয়তো আমরা জানি না বা আমাদের কাছে ওই মেসেজটুকু পর্যন্ত আসছে না। আমাদের একটা রেজাল্ট হয় একটা কমিটিতে, আমরা অতটুকুই বলতে পারি যে রেজাল্ট হয়েছে, তারপরে আমরা কিন্তু আপডেট পাচ্ছি না, কি কবুতর উড়াচ্ছে, কি কবুতর ক্রোয়াসি তৈরি করছে, এগুলো জানতে পারি না। এই হলো মানে আমার লফটের একটা স্বল্প পরিসরে কবুতর। অনেকে হয় না অনেক কবুতর কালেক্ট করে, অনেক জাতের কবুতর। রমজান আমি বেসিক্যালি একটা জিনিস আমি তোমাকে বলি, তোমার একটা টেডি কবুতরের উড়ার ক্যাপাবিলিটি যদি 13-14 ঘন্টা থাকে, একটা গোল্ডেন কবুতরও সেম আছে, একটা ডাওয়ালা কবুতরও সেম আছে, তোমার কামাঙ্গার কবুতরের সেম আছে, একটা ফকিরগুল কবুতরের সেম আছে। যতগুলো কবুতর আছে সবগুলোই 10 থেকে 14 ঘন্টায় এই রেঞ্জে ওড়ে। বেসিক্যালি আমাদের চাল, এক্সাম্পল চাল, একটা 28 আছে, একটা মিনিকেট আছে, একটা আলো চাল আছে, একটা এই চাল আছে, এটা বিভিন্ন রকম চালের প্রকারভেদ আছে না। এক একটা মানুষ এক একটা জিনিস পছন্দ, একটা চাল যেমন খাবার চাল ভাত খেতে পছন্দ করে, পায়রা সেক্টরে এক এক সময় এক একটা কবুতরের ডিমান্ড আসে। কখনো আমার ঘরে টেডি গোল্ডেন আছে না, আমার ঘরে তো ডাওয়ালা আনতে হবে,
আমার কাছে ফকিরগুলো আনতে হবে, আমার কাছে এরকম আনতে হবে। এরকম আনতে আনতে কি হয়, একটা খামারি না অনেক কবুতর জমিয়ে ফেলে। অ্যাটলিস্ট পরবর্তীতে আমার মনে হয় এরা ক্ষতির সম্মুখীন হয়। শৌখিনতা রমজান, শখ থেকেই তো ব্যবসাটা শুরু হয়। পৃথিবীতে সব শৌখিনতা কিন্তু এসেছে, ব্যবসাটা এসেছে শখ থেকে। সেটা তুমি গরুর খামার করো, মুরগির খামার করো, প্রফিটটা কিন্তু যখন দেখছেন এটা দিয়ে কিছু করা সম্ভব তখনও। আমার মনে আছে আমি 2016-17 সালে অনেক ছেলে দেখেছি। একটা ছেলের সাথে আমি মানে পোস্ট করেছিলাম যে সে সমিতি থেকে লোন করে কবুতর ক্রয় করেছে এবং সেই কবুতরের বাচ্চা বিক্রি করে সে কিস্তি পরিশোধ করছে। আমি এরকম তার মানে এরকম আর্নিং একটা সোর্সের একটা সিস্টেম করতেছে। কিন্তু কবুতর তো সবাই সেল করতে পারে না রমজান, সবাই সেল করতে পারবে না। রেজাল্ট অনেক হতে পারে, 10 ঘন্টা 11 ঘন্টা রেজাল্ট অনেক আছে, কিন্তু তারা কবুতর সেল করতে পারবে না। কবুতর সেলিং এর একটা বিষয় হলো কাস্টমার কনভিন্স, কাস্টমার পছন্দ করবে তখন। কারণ কি একটা কাস্টমার চিন্তা করে আমি একটু কালার পছন্দ, এখন কাস্টমার মনে করে আমি রেজাল্ট নিব, একটা কাস্টমার আমার রেজাল্ট কালার দরকার না, আমার চোখের পছন্দ। এক একটা এক এক রকম। এটা হলো আমার মনে হয় যে আমাদের কবুতরবাজির একটা প্যাটার্ন। আর আমাদের আমি সরাসরি বিভিন্ন বাইরের উস্তাদদের সাথে সম্পৃক্ত, এবং বাংলাদেশের যারা উস্তাদ আছে এরা অধিকাংশ উস্তাদই পাকিস্তানি কবুতর নিয়ে কাজ করে। আমি তাদের সাথে কাজ করতে যেয়ে আমি এই কবুতরের অ্যাটলিস্ট ফ্যান হয়ে যাই। আচ্ছা ভাই, বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে পাকিস্তানি কবুতর বাদ দিয়ে এর ভিতরে কিছু ক্রসিং করে পাটিওয়ালা কবুতর দিয়ে রেজাল্ট করতেছে। রমজান, এই বিষয়টা না একটা মানে আমার কাছে বিষয়টা ফানি লাগে। আমাদের দেশে হাই ফ্লায়ার বলো, গ্রিবাস, হাই ফ্লায়ার তো সেদিন আসলো, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে গ্রিবাস কবুতর বা হাই ফ্লায়ার এর মধ্যে এমন একটা কবুতরের জাত আছে যে জাতটা উড়ানো ব্যান্ড, যেটা আমরা উড়াতে পারবো না। সেটা ইন্ডিয়ান কবুতর, সেটা হলো মাদ্রাজি কবুতর। এই একটা মাত্র কবুতর আমাদের ব্যান্ড আছে আমাদের বাংলাদেশে। কিন্তু পাট্টিওয়ালা কবুতর কি আমাদের দেশে ব্যান্ড হয়েছে কখনো? পাট্টিওয়ালা নামটা কারা প্রকাশ করতেছে? পাট্টিওয়ালাটা কি কি কবুতর এটা বুঝতে হবে। আচ্ছা, পাট্টিওয়ালা বিষয়টা যখন আসলো, হাই ফ্লায়ার বা পাট্টিওয়ালা কবুতর যদি বাংলাদেশে ব্যান্ড না হয়, তাহলে এ থেকে কবুতর করে কবুতর রেজাল্ট করলে তো অসুবিধা আমি কিছু দেখছি না। এটা আমার ওপিনিয়ন। হ্যাঁ, যদি মাদ্রাজি কবুতরের মতো যদি পাট্টিওয়ালা বাংলাদেশ থেকে এখন থেকে আরো দীর্ঘ 10-15 বছর আগে থেকে ব্যান্ড থাকতো, তাহলে আমি মনে করতাম এই কবুতর দিয়ে ক্রস করে বাচ্চা করছে, এটা মেনে নিব না। মাদ্রাজি দিয়ে কবুতর তো ক্রস করতে পারতো, মানুষ করেনি। যে এই কবুতরটা ব্যান্ড, এটা নাক মোটা, এটা বুঝতে পারবে। আমাদের পাট্টিওয়ালা কবুতরগুলো চোখ কালো হয়, সাদা হয়, হলুদ হয়, এটা আইডেন্টিফাই করে বা এই কবুতরগুলো রেজাল্ট যারা বের করতেছে, আমি তো তাদের বাহবা দিব। একদিক থেকে কেমন বাহবা দিব, তোমার মনে আছে কিনা রমজান? তুমি তো অনেক দিন ধরে তোমার সাথে আমার একটা সময় যখন আমরা হাই ফ্লায়ার নিয়ে বাংলাদেশে মানে প্রত্যাবর্তন করি বা এই কবুতরগুলো যখন হাইলাইট করি, তখন একসময় মানুষ রাজাকার বলতো, একসময় মানুষ নানাবিধ কথা বলতো, বা আমি রাজাকারদের এজেন্ট, এরকম কথা শুনতে হতো। একটা সময় তুমি দেখো কি কবুতর উড়াই, যে উড়াই ভ্যানিশে চলে যায়। আবার সন্ধ্যার সময় দেখা যায় কি কবুতর পেলে, এটা কোনো কবুতর হইল। বেশ, এইটা নিয়ে মানুষ হাসাহাসি করলে গেলে কবুতর আমরা পালবো না। যখন এই লোকগুলাই বাইরের কবুতর মানে ভ্যানিশের কবুতরকে যখন ডাউনে নিয়ে সারাদিন একটা পর্যবেক্ষকের সামনে উঠছে এবং সেই কবুতরটা বড় রেজাল্ট আসছে, এটা আমি মনে করি এটা অনেক ভালো, এটা অ্যাপ্রিশিয়েট করা উচিত। তুমি রমজান একজন ইউটিউবার, তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, তুমি একজন ফাইটার কবুতরবাজ, আমাদের আকাশটা, বাংলাদেশের আকাশ এবং ওয়েদার, এটা কি হাই ফ্লায়ারের জন্য? আমাদের দেশে আবহাওয়া কেন, কি ওয়েদারের কবুতর পালন? 20টা কবুতর রেডি করলে লাস্ট পর্যন্ত 5টা কবুতর টেকে না। এর কারণটা কি? আমাদের আকাশের এটা ডাউন, এটা কম। আমাদের পায়রা সেক্টরে আমরা চাই তো এমন কবুতর, যে কবুতর মেঘে হারাই যাবে না, যে কবুতরটা সারাদিন আকাশে উঠবে, আমরা দেখবো, এটা মজা করব, এটাই তো চেয়েছিলাম। হ্যাঁ, এখানে উস্তাদ এইটা নিয়েই কিন্তু অনুষ্ঠানগুলোতে বলে যে আমাদের দেশের ওয়েদার অনুযায়ী আপনারা কবুতর তৈরি করেন। মঞ্চে শুনছো না এই ধরনের কথা? অ্যাটলিস্ট কিছু মানুষ সেটা করছে। আমি এই যে শুনতেছি যে পাট্টিওয়ালা কবুতর ক্রস হয়েছে, কে করছে এটা নিয়ে কিন্তু কখনো ওঠে না। তার নামটা কি, কারা করছে,
তাদের নাম বলছেন না, পাট্টিওয়ালা কবুতর উঠছে, এটা আমার কাছে একেবারে হাস্যকর মনে হয়। কিন্তু পাট্টিওয়ালা কবুতর যদি ক্রস না থাকে, তার আগে বাংলাদেশের কোনায় কোনায় যারা কবুতরবাজি করে সকলের সমন্বয়ে পাট্টিওয়ালা কবুতর যদি ব্যান্ড বাংলাদেশে হয়, সেই সময়কার রেজাল্টগুলো, তখনকার সময় যদি কেউ পাট্টিওয়ালা কবুতর উড়ায় এবং রেজাল্ট করে, সেগুলোকে আমরা ব্যান করতে পারি। এ থেকে যদি আমরা বেরিয়ে আসার জন্য আমরা যদি গরমকালীন 3 মাসের একটা টুর্নামেন্ট করি, গরমের টুর্নামেন্টটা গরমে, শীতের টুর্নামেন্টটা শীতে, ধরেন জুন জুলাই আগস্ট। রমজান, আমি তোমার ভিডিওর মাধ্যমে একটা কথা বলি ভাই, জি ভাই, আমাদের 3 মাস 2 মাস 6 মাস থেকে বের হয়ে আসতে হবে। কবুতরবাজি যদি 50 জন এন্ট্রি করে, 50 জনই একই দিনে উড়াতে হবে। এই 50 জনই পর্যবেক্ষক থাকতে হবে। 50 জন 50 জনের বাদশায় যাবে, যাকে যার সন্দেহ হয়, যাকে যার মনে হয়, এই 50 একই দিনে উড়াবে, একই ওয়েদারে উড়াবে, একই টেম্পারেচার উড়াবে। তাইলে তুমি এইটা ভালো ফল পাবা। অ্যাটলিস্ট 2 মাস হলে কি হয় বা 3 মাস হলে কি হয়, আমি এটা বলি। আমি একটা সময় পাই কবুতর রেডি করার, আজকে রোবো না ভাই, কবুতর 10 ঘন্টা উঠতেছে না, কবুতর 12 ঘন্টা উঠতেছে না, এরকম করতে করতে না আমরা কিছু কবুতর হারিয়ে ফেলি। আবার যারা কবুতর জমিয়ে রাখতেছে, চালাক, ওয়েদার বুঝতেছে, সবকিছু বুঝে কবুতর সাথে, তাদের কবুতর কিন্তু আবার রেজাল্ট হয়ে যাচ্ছে। এটা করা যাবে না। আমরা সবাই একসাথে কবুতর রেডি করব, একসাথে টুর্নামেন্টে উড়াবে একই দিন। এই 50 জনই পর্যবেক্ষক থাকবে। যদি বাংলাদেশের রেকর্ডে যদি 20-25 জন যদি একই দিনে উড়াতে পারে, আমার মনে হয় 50 জন প্রতিযোগী রমজান একই দিনে উড়ানো পসিবল। পর্যবেক্ষকের দরকার নেই, প্রত্যেকটা প্রতিযোগী পর্যবেক্ষক, প্রতিটা উস্তাদই পর্যবেক্ষক হতে হবে। এটা আমার ওপিনিয়ন। এটা হবে কিনা আদৌ জানি না, কিন্তু এরকম হলে কবুতরবাজিরা স্বচ্ছ হবে। তুমি একটা সুন্দর প্রশ্ন করছো, গরমকালীন টুর্নামেন্ট, শীতকালীন টুর্নামেন্ট, এটাই হওয়া উচিত। তোমার গরমকালীন টুর্নামেন্ট যখন শীতের আবহাওয়া পায়, আমাদের দেশে অক্টোবর নভেম্বরে যে কবুতরের যে রেজাল্ট মানে তুমি পাবা, সেটা তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে আর 9 মাস মিলেও তুমি পাবা না। তাইলে আমাদের কবুতরবাজি বেসিক্যালি শীতকালীন আমাদের বাংলাদেশের ওয়েদারে। সেটা তুমি ঢাকায় কবুতর বলো, ওরাও রেস করে শীতকালে, রেসের কবুতরও রেস করে শীতকালে। আমাদের হাইফিলার মূল বেসটাই হলো শীতকাল। তুমি গরমকালে যেমন জেড বলে বা গরম বলে, এই সময় তো আসলে আমরা রেজাল্ট দেখতে পাই না। আহামরি 2-1টা রেজাল্ট 10 ঘন্টা 11 ঘন্টা হয়ে যায় কিছু কিছু ভাইদের, কিন্তু অ্যাভারেজ তো এরকম রেজাল্ট হয়নি যে তুমি অক্টোবর মাসে বা নভেম্বর মাসে যেটা দেখেছো। আমি চিন্তা করি যে আমাদের দেশে একটা কবুতরবাজ 36 ঘন্টা প্লাস কবুতরবাজ আছে 3টে অ্যাভারেজে, মাইন্ড ব্লোয়িং রেজাল্ট। এটাকে আমরা সকলে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ওই ছেলেটাকে সাধুবাদ জানানো উচিত, আমাদের দেশটাকে কোন স্থানে নিয়ে আসছে। আসলে আমরা এই অ্যাপ্রিসিয়েটটাই করি না, কেউ কাউকে ভালোটাই বলতে পারে না। রমজান, এর জন্য মাঝে মাঝে তিক্ততা আসে এই পায়রা সেক্টরে, উস্তাদদের প্রতিও আসে। উস্তাদরা যখন একটা সংগঠনে ডোনেশন দেয়, 5 উস্তাদ বসে, তখন তাদের ভিতরে খুব হাসাহাসি তামাশা দেখি। যখন অনুষ্ঠান শেষ, এদের সাগরেদ ওদের সাগরেদ, ওদেরই একে অপরকে ছোট হতে দেখেছি। আমি মাঝে একদিন আমার একটা পোস্টে অনেক বিতর্কিত হয়েছিল রমজান, যে আমি বলেছিলাম যে আমাদের সিনিয়রদের অবদানগুলো আমাকে তুলে ধরো। আমি দেশে বাংলাদেশে অনেকগুলো ঝামেলাগুলো হয়, অনেক সমস্যাগুলো হয়, কিন্তু আমি না সিনিয়রদের অবদান খুঁজে পাই না, ওরা এসে সমাধান করে না। তাহলে কি আমাদের বাংলাদেশে ইয়ং জেনারেশন যারা বলে যে সিনিয়র সিনিয়র, তারাই কি সিনিয়রদের সম্মান করে না? সেটা তো আপনার তাদের কাছে যেতে হবে ভাই, আমি তোমাকে শুনতে হবে যে ভাই আপনার কি কি অবদান আছে। তুমি আমার কথাটা বোঝো না। মানে সিনিয়রদের বিচার দিয়ে একটা ঝামেলা হলো, আমাদের সিনিয়রদের মীমাংসা করবে। তুমি কি দেখেছো বাংলাদেশে এমন কোনো যে সিনিয়ররা মীমাংসা করতে এসেছে? সিনিয়ররা অনেক সময় মীমাংসা করছে ভাই, অনেক ছোট ভাই একটা স্টেজে এসে করছে। এখনকার জেনারেশনটা আমি তো দেখি, মুখে সিনিয়র বলে কিন্তু আসলে রেসপেক্টটা করে না, তাদের মূল্যায়ন হয় না। একটা বিষয়টা কি, আমরা অনুষ্ঠানে করলাম, 5 জন সিনিয়রকে মঞ্চে বসালাম, ওই একদিনের রেসপেক্ট। কিন্তু আমাদের এরকম হওয়া উচিত যে বছরে যে কোনো সমস্যার জন্য এনারাই সমাধান দেবে। আমাদের কোনো হাই প্রোফাইল কবুতরবাজদের কাছে আমাদের যাওয়া শরণাপন্ন হতে হয় না। আমি বেসিক্যালি খুলনার ছেলে, আমি চাইবো যে খুলনার সিনিয়র যে কজন আছে তাদের একটা বন্ডিং থাকা উচিত। তুমি যা দেখো সিনিয়রদের ভিতর বন্ডিংটা নাই, মোস্ট সিনিয়রদের ভিতরে বন্ডিংটা নাই। আজকে এটা দেখে আমার খারাপ লাগে, যেখানে সিনিয়রদের ভিতরে বন্ডিং নাই, তখন আমাদের মতো কবুতর পালকদের ভিতরে বন্ডিংটা কিভাবে আসবে? আমি দেখো বাংলাদেশের যতগুলো সংগঠন আছে, এখানে লিড দেয় কিন্তু হাতে গোনা 3 থেকে 4-5 জন লোক।
এরাই তাদের সংগঠনগুলো ডমিনেট করে। তুমি তোমার চোখের সামনে যতগুলো সংগঠন দেখো, ডমিনেট কিন্তু 2, 3, 4, 5 জনই করে। উপদেষ্টা কি একটা সংগঠন গঠন করার সময় একটা উপদেষ্টা মণ্ডলী রাখতে হয়, তাই রাখে। অ্যাটলিস্ট একটা ডিসিশন নেবার সময় কিন্তু তাদের ডাকা হয় না, তাদের এক জায়গায় হয় না যে আসেন আমরা 500 এন্ট্রি হয়েছে, আমাদের এন্ট্রির টাকা এত হয়েছে, এখন আপনারা বলেন এটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব, কিভাবে আমরা পুরস্কারটা দেব। রমজান, এটা কিন্তু হয় না। এই ডিসিশন মেকার প্রতিটা সংগঠনে 4 থেকে 5 জন থাকে। তুমি একটু ঘুরে দেখো, প্রত্যেকটা কমিটিতে উপদেষ্টা থাকে, কিন্তু ডিসিশন মেকার থাকে কয়েকজন। তারা যে ডিসিশনটা নেবে সেটাই হবে। এটা আমার ওপিনিয়ন। আর আমি এই ভিডিওতে বলতে চাই, আমাদের খুলনার সিনিয়রদের সম্মান দিতে হবে প্রতিটা ক্ষেত্রে। আমরা কিছু হলে সিনিয়রদের বিচার করেন, সিনিয়রদের মূল্যায়ন করতে হবে। আমরাই সিনিয়রদের মূল্যায়ন করি না। কেন করি না? সিনিয়রদের মূল্যায়ন বা সিনিয়ররা আস্তে আস্তে আমাদের কার্যক্রম থেকে পিছপা হয়েছে, তারা সরে গেছে। যে এদের ভিতরে থাকলে মান সম্মান থাকবে না, একটা সময় তারা সরে গেছে। কিন্তু এদের যদি আমরা আবার সম্মান দিয়ে কাছে আনি, ভাই আসেন অমুক জায়গা বসি, অমুক জায়গায় আড্ডা দিই, সবাই বসি, দেখবে একটা সময় আমার মনে হয় যে এই সিনিয়রদের ডিসিশনই হবে অরিজিনাল ডিসিশন। এখানে কোনো মাস্টার মাইন্ড, কোনো হাই প্রোফাইল, কোনো সিনিয়র বা কোনো উস্তাদ দরকার পড়ে না। এই সিনিয়ররাই সব কিছু করতে পারে ডিসিশন মেকার হিসেবে আমার মনে হয়। কিন্তু আমাদের তাদের উদ্বুদ্ধ করতে হবে, তাদের আনতে হবে, তাদের ডিসিশন দেওয়ার সুযোগ করে দিতে হবে। এটাই আমার ওপিনিয়ন। তবে আমরা সেই কবুতরগুলো এখন শখ করি নাকি? রমজান, বেসিক্যালি আমার কাছে আমি প্রথমেই আমাদের মরহুম উস্তাদ মিয়া নাজির সাহেবের আমি লাখওয়ালা কবুতর শখ করাবো। তারপরে আমি উস্তাদ সাকিব আট্টি সাহেবের কবুতর শখ করাবো। দেখো, আমি তাদের নাম বলার সময় আসলে একটা সম্মান চলে আসে। পৃথিবীতে যতদিন হাই প্লেয়ার থাকবে, মরহুম উস্তাদ মিয়া নাজির সাহেব, মরহুম উস্তাদ সাকিব আট্টি সাহেব, এদের নাম আজীবন থাকবে, ইতিহাসের পাতায় থাকবে। আমরাও চাইবো যে পায়রা সেক্টরে আমাদের সকলের উদ্দেশ্য যে ভালো কাজ করে, ভালো কবুতর করে আমরা যেন এই পায়রা সেক্টরে অবস্থান করতে পারি। আমি বেসিক্যালি অনেকগুলো আমার ব্রিডার কবুতর আছে। আসলে ভিডিওটা অনেক লং হচ্ছে, অনেক পাকা কথা বলছি। এটা আমার মানে অভিজ্ঞতা দিয়ে আমি এটা শেয়ার করলাম। জানি না কেমন মানুষ পছন্দ করবে। তারপরে আমি প্রথমেই আমাদের মরহুম উস্তাদ মিয়া নাজির সাহেবের লাখওয়ালা ব্রিডটা আমি দেখাবো। ঠিক আছে, তো দর্শক আমরা সেই কবুতরগুলো এখন দেখি। তার একটা কবুতর দেখতে পাচ্ছি ভাই আপনার হাতে, কি কবুতর? এটা উস্তাদ মিয়া নাজির সাহেবের তোমার লাখওয়ালা ব্রিডের একটা মাদি কবুতর। লাখওয়ালা, হ্যাঁ, এটা পাকটা দেখো, এটা ছালেরা কবুতর। সালেরা, মাশাআল্লাহ। এই যে ছালেরাটা, জি আমি এখানে একটু বলি রমজান, সাকিব আট্টির ছালেরা এবং মিয়া নাজির ছালেরার যে সাকিব আট্টির ছালেরাগুলো পাক কালো হয়, আমি তোমাকে সেই ছালেরা কবুতরও দেখাবো। আচ্ছা আচ্ছা। আর মিয়া নাজির সাহেবের যে ছালেরাগুলো পাক সাদা হয়, কালো হয়, সব রকম, ওরা ছালেরাই বলে। আচ্ছা আচ্ছা, এটা পাকটা এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেটা লেজ বন্ধ লেজ, এই যে আসলে ব্রিডার কবুতর তো মানে মাশাআল্লাহ। এটা মাদি কবুতর, আমি একটু ছেড়ে মাদিটা দেখাই। মাশাআল্লাহ, আমার ব্রিডার সালেরা লাখওয়ালা ব্রিড একটা মাদি কবুতর দেখালাম। এবার আমি একটা নর কবুতর দেখাই। কি ওটা নর? হ্যাঁ, ওটা নর কবুতর। মাশাআল্লাহ, এই যেটা পাক, মাশাআল্লাহ পাক। তিনটা পাখি মনে হয় সমান, তাই না ভাই? এটা যে না, 9 নম্বরটা একটু বড়, 9 নম্বরটা একটু বড় আছে। মাশাআল্লাহ, এটাও ছালেরা কবুতর। মাশাআল্লাহ, চোখটা, এই যে চোখ, মাশাআল্লাহ। পিয়ারটা মাশাআল্লাহ, চমৎকার একটা পেয়ার। এই জন্য পিয়ারটা উস্তাদ মিয়া নাজির সাহেবের সালেরা ট্যাডি কবুতর। আমি আরেক পেয়ার সালেরা দেখাবো, যেই সালেরাটা উস্তাদ মিয়া নাজির সাহেবের সালেরা এবং উস্তাদ মালিক মুকামের সালেরা কবুতর দিয়ে ক্রস করা। এটাও উস্তাদ মিয়া নাজির সাহেবের মাশাআল্লাহ, একটা দোতাকলা ব্রিড
সালেরা ট্যাডি। তোতা কলে, সে তোতে কলে কবুতর, মাশাআল্লাহ। আমার লাখওয়ালা যে মূল মাদিটা সেটাও আপনাদের দেখাবো এই পেয়ারটা দেখানোর পরে। যেটার লেজটা, মাশাআল্লাহ, এটা চোখ। আসলে মিয়া নাজির সাহেবের সালেরাজ কবুতরের চোখ দেখলেই মানুষ বুঝতে পারবে, বা এইটা দেখে যে এটা সালেরা টাইপের একটা চোখের কালার হয়ে থাকে। মাস দেখে মাশাআল্লাহ। আমি জাস্ট মিয়া নাজির সাহেবের যে অথেন্টিক সালেরা কবুতর, জি। আর আমরা আগে যে সালেরা পালতাম সেই সালেরা গুলো তোমাকে দেখাবো যেগুলো মিয়া নাজির বলতাম, কিন্তু এগুলো তার ঘরের অথেন্টিক কবুতর। আমি একটা উস্তাদ মালিক মুকামের কবুতর দেখাবো, এবং উস্তাদ মিয়া নাজির সাহেবের লাখওয়ালা একটা আমার যেটা মূল মাদি আমার কাছে, সেই মাদি কবুতরটাকে দেখাই, তারপরে আমি মালিক মুকামের সালেরাটা দেখাবো। মাশাআল্লাহ, চমৎকার একটা মাদি কবুতর না ভাই এটা? এটা এটা আমার লাখওয়ালা মূল মাদি। আচ্ছা আচ্ছা, এটা পাকটা দেখো, দেখছো পাকটা কি ফ্রেশ? ফ্রেশ। এটাকে আমাকে কেউ সালেরা বললে বিশ্বাস করবে? গালি দিবে না না, হ্যাঁ। যে সৌর ভাই আসলে পাগল, সালেরা কবুতর তো পাক কালো হবে, জি, তাই না? কিন্তু নাজির সাহেব মাশাআল্লাহ, তাদের সাথে যারা জড়িত বা এই পার্টির সাথে যারা জড়িত তারা বলতে পারবে না সৌর ভাইয়ের কথার সাথে কাজে মিল আছে। হ্যাঁ। মাশাআল্লাহ, এটা একটু ছেড়ে দেখেন ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে মায়াটা, চমৎকার একটা মায়া কবুতর। আমার এই কবুতরগুলোর দেখো, পাশেরটা দেখো, মানে ওই দুটো দেখাও, দেখো এগুলা মানে পিওর অথেন্টিক। হ্যাঁ, অথেন্টিক সালেরা কবুতর। এখন আরো একটা চমৎকার টেডি দেখতে পাচ্ছি আমরা। এটাও সালেরা ট্যাডি, সালার টেডি নরমাল এটা, তাই না ভাই? না এটাও মাদি কবুতর। মায়া কবুতর। এটা বেসিক্যালি উস্তাদ মালিক মুকামদের মুকাম সাহেবদের সালেরা ট্যাডি কবুতর, বুঝতে পারছেন? জি, কিন্তু এগুলোর সাথে আমাদের, জি ভাই, এগুলোর সঙ্গে আমাদের কবুতরের সঙ্গে একটু, হ্যাঁ, যেমন আমাদের গুলো পাক কালো হয় জি, সালেরা গুলো, আমি ওই সালেরা গুলো তোমাকে কম্পেয়ার করাবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা মিয়া নাজির সাহেবের ব্লাড লাইনের কবুতর। মাশাআল্লাহ, আসো আমরা এই কবুতরগুলো একটু ছেড়ে দেখাই। মাশাআল্লাহ, এই যে মেহনাজি সাহেবের সালেরা কবুতর, চমৎকার একটা কবুতর। একসাথে মাশাআল্লাহ, আমি এই কবুতরগুলো দেখানোর চেষ্টা করলাম। এবার আমি কিছু সালেরা কবুতর, যে সালেরাগুলো আমার কাছে এই সালেরা আসার আগে আমার কাছে যেগুলো সালেরা ছিল সেই সালেরাগুলো আমি একটু দেখি। এবার কি কবুতর দেখাবেন? আমি রমজান উস্তাদ মিয়া নাজির সাহেবের সালেরা কবুতর দেখেছি, এবং এখন আমি উস্তাদ সাকিব আক্তারের সালেরা কবুতর দেখাবো। মানে আপনারাই কম্পেয়ার করবেন, দর্শকরাই কম্পেয়ার করবেন যে মিয়া নাজিরের সালেরাগুলো কেমন হয় এবং উস্তাদ সাকিব আক্তারের সালেরা কবুতর কেমন হয়। আসলে আমি প্রথমে এই নর কবুতরটা একটু দেখাই, এটা কালারটা দেখো। মাশাআল্লাহ, চমৎকার কালারের কবুতর। এটা সালেরা, এটা পাক দেখো, দেখছো যে সালেরাটা দেখে সাকি জেনারেশন সালেরা। মাশাআল্লাহ, এই পাক দেখো, মাশাআল্লাহ। সাকিব সাহেবের কবুতর দেখতেই সুন্দর হবে, তা যেটাই আমি ট্যাডি পালি না কেন এটা দেখতেই তোমার ভালো লাগবে। এটা মাশাআল্লাহ, এটা উস্তাদ সাকিব বাট্টি সাহেবের সালেরা ট্যাডি কবুতর। মাশাআল্লাহ, এই যে সাকিব আক্তার সালেরা, এটা তো মনে হয় নর কবুতর। এটা নর কবুতর, সাকিব বাট্টি সাহেবের সালেরা। এর সঙ্গে এই যে কবুতরগুলো দেখেন, পুরো ডিফারেন্ট কবুতর। ডিফারেন্ট কবুতর না? হ্যাঁ, দুটো কিন্তু সালেরা কবুতর। আমরা কিন্তু ভুলিয়ে ফেলি যে মিয়া নাজির সাহেবের সাথে সাকিব বাট্টি সাহেবের সালেরার সাথে, কথা কি বুঝতে পারছো? জি ভাই, এইগুলো আমাদের জানা দরকার। আমি একটা আরেকটা কবুতর দেখাই, মাদি কবুতর দেখাই নাকি? জি ভাই। এই মুহূর্তে আমরা আরো একটা কবুতর দেখতে পাচ্ছি, এটাও সালারা না ভাই? হ্যাঁ, এটা সাকিব বাট্টি সাহেবের সালেরা ট্যাডি কবুতর, এটা মায়া মনে হয়। মায়া কবুতর। আগে একটা নর দেখিয়েছি, এবার মায়াটা। সাকি কবুতর রমজান দেখতেই সুন্দর হবে, এর কানের ঈদটা দেখো, অনেকটা কান্টিওলে কবুতরের মতো ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ, পাকটা দেখো, এই যে পাক, চমৎকার পাকের কবুতর। এই যে লেজটা। লেস, আসলে ব্রিডার কবুতর তো এদের ফিটনেস ওইভাবে থাকে না,
এদের এটা ওইভাবে থাকে না। আসলে কবুতরটা একটু ছেড়ে দেখাই তোমার। মাশাআল্লাহ, এই যে মায়াটা এবং মদ্দাটা একই জায়গায় পাশাপাশি আছে, দেখেন আপনারা। এইটা রমজান হলো সাকিব আলী সাহেবের সালার ট্যাডি কবুতর, আর পাশেরটা দেখো মিয়া নাজির সাহেবের সালার ট্যাডি কবুতর। পুরো ডিফারেন্ট ভাই, পুরো ডিফারেন্ট না? জি ভাই। এখন আমি তোমাকে আরেকটা সালেরা দেখাই, যেটা ওল্ড সালেরা, আমরা আমার ঘরের বেস্ট সালেরা কবুতর আমি মনে করি, যেটা কোনো পিতৃ পরিচয় নাই বা প্যাটাগারি নাই, কথা কি বুঝতে পারছো? কিন্তু আমি সালেরা হিসাবে মানি এবং জানি। আমি সেই কবুতরটা একটু দেখাই। চমৎকার আরো একটি সালারা কবুতর আমরা দেখতে পাচ্ছি। এটাও কি সাকি জেনারেশনের ভাই? না, এটা সালেরা কবুতর। আচ্ছা। এটার মানে আমার অনেক আগে আমাদের জজ ভাইয়ের কাছ থেকে ঢাকা থেকে কালেক্ট করা ছিল। উনি ইউরোপ থেকে এই কবুতরগুলো সংগ্রহ করেছেন। মাশাআল্লাহ। উনি ফেন্সি কবুতর আনতে, সেখান থেকে কিছু ট্যাডি কবুতর আছে, সেখান থেকে এই সালেরা কবুতর আমার কালেক্ট করা। মাশাআল্লাহ, অসাধারণ ভালো ভাই। আমি যাকে বাচ্চা দিয়েছি আলহামদুলিল্লাহ, এইসব সালের বাচ্চা কখনো মিস হয়নি। আর তুমি সালেরটা দেখো না ভাই, মাশাআল্লাহ। আমি আরেকটা দেখাবো তোমাকে। এটা কি সাকির নাকি? এটা না, এটা সাকিও না, মিয়া নাজিও না, যেহেতু আমি যে জানি না। এর জন্য পাকের ভিতরে সাদা কালো আসছে মনে হয়। কথা কি বুঝতে পারছো? জি ভাই। মাশাআল্লাহ। তুমি এই সালেটা আবার ছেড়ে দেখাই তোমাকে। তিনটা জাতের সালেরা কবুতর আমি এক জায়গায় করছি, তুমি দেখো। মাশাআল্লাহ, এই যে সালেরা। হ্যাঁ, এটা সালেরা। এটা কিন্তু অনেকটা রামপুরীর মতো মনে হচ্ছে আমার কাছে। এর ভিতর কোনো রামপুরি নাই, কথা কি বুঝতে পারছো? তুমি আমাকে সেম আমি তোমাকে দেখাতে পারি, তুমি একটু দেখো। এটা আমার সালেরা, পাশে হলো মিয়া নাজির সাহেবের এবং পিছন সাইড হলো সাকিব আলী সাহেবের সালা। আমি আরেকটা সালেরা কবুতর তোমাকে একটু দেখাই। আমি জাস্ট সালেরা কবুতরগুলো আজকে দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ, আমরা চমৎকার আরো একটি কবুতর দেখতে পাচ্ছি ভাইয়ের হাতে। যে কবুতর একটু আগে দেখলাম সেম কবুতর, মাশাআল্লাহ। এইটাও সালেরা কবুতর। আচ্ছা, এই কবুতরটা সরাসরি ইম্পোর্ট হয়ে আসা। মাশাআল্লাহ, ওইটাও আসা, এটাও আসা। মাশাআল্লাহ। আমি কবুতরগুলো দীর্ঘদিন আমার কাছে, মাশাআল্লাহ, প্রায় 15 সালের দিকে এই কবুতরগুলো আমার ওনার কাছ থেকে কালেক্ট করা ছিল। চমৎকার চোখের কবুতর, ক্রিম চোখ পুরো। হ্যাঁ, ওইটাও তো সেম ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ। ছাড়লে তুমি বুঝতে পারবো দুইটা কবুতর। তাই ভাই? হ্যাঁ, এটাও নর কবুতর, পাশাপাশি দুইটাই জি ভাই। একই জেনারেশনের সালেরা কবুতর। মাশাআল্লাহ। আসলে রমজান, আমি মানুষের লফট ভিজিট করি, জি। আমি বিভিন্ন লফটের কবুতর দেখি, কিন্তু আমার কাছে অবভিয়াসলি একটা হাইফ্লার পালক হিসেবে, একজন ব্রিডার হিসেবে আমার কাছে বেস্ট ব্রিডার সালেরা কবুতর ইনশাল্লাহ আমার লফটে আছে, এবং এ দিয়ে কিছু করা সম্ভব সামনের দিকে। এবং যাদের এগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ রেপুটেশন ভালো পেয়েছি। আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি, এবং এরপরে আরো একটা ভিডিও আমরা সামনে দেখতে পারবেন। যে ভিডিওটাই নীল দুবাই এবং গোল্ডেন কবুতরের মধ্যে পার্থক্যটা সবুর ভাই আমাদেরকে দেখাবেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমার সঙ্গেই থাকুন।